আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। রিকোয়েস্ট করব, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ইউটিউবের সবচেয়ে নোংরা জঘন্য একটা মহিলা, তাকে নিয়ে কথা বলবো। আর কথা বলবো বিল্লু, তিশা আর বাপ্পি। বাপ্পির আয়ের উৎস কি? এত টাকা কোত্থেকে পেল? মা মারা যাবার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে বাপ্পির খরচের হাত কতটা বেড়ে গেছে। অন্যদিকে তিশা আজকে আমাদের সাথে নোংরামি শেয়ার করল। আর কত লুকিয়ে রাখবে আমাদের কাছে নোংরামি? আমরা সারাদিন বলি নোংরা নোংরা নোংরা। সো তিশা অতিষ্ঠ হয়ে তার নোংরামি আজকে আমাদের সাথে শেয়ার করেই ফেললো। তো চলেন শুরু করি। কিছুক্ষণ আগে আমি তিশার ভিডিওটা দেখছিলাম, যেটা সে নতুন ছেড়েছে। তো দেখতে দেখতে আমার মাথায় একটা প্রশ্ন আসছে, আর তা হলো যে আমরা সবসময় পড়েছি যে কপালের লিখন করিতে পারি না কেউ খণ্ডন। তো কেন বলছি দেখেন, পারুল খালা আর তিশা দুজনে কিন্তু একই পেশায় ছিল। পারুল খালা এখনো আছে, তিশা আর এখন সেই পেশায় নাই। বা দুজনেই কিন্তু মানুষের বাড়ি কাজ করতো, ঠিক আছে। আর তিশা এখন করে না, আর পারুল খালা এখন করে। তো সেই যে তিশার কথা বলতেছি, তিশা দেখেন সেখান থেকে নিজেকে কোথায় তুলে নিয়ে আসছে। তার মানে হচ্ছে তার ভাগ্য, মানে তার কপাল খুলে গিয়েছে। আর খালা দেখেন, পারুল খালা এখনো একই জায়গায়। আর পারুল খালা এখন তিশার এতগুলো কাপড় ধুতে হচ্ছে দেখে আমার সত্যিই খারাপ লাগছে যে একজন বয়স্ক মানুষ এতগুলো কাপড় নিজের হাতে কি করে ধুবে। তার কপাল খোলার আর কোনো সময়ও নাই, কারণ হলো তার বয়স, তার অনেক বয়স হয়ে গেছে। এখন আর চাইলেও তার কপাল খোলার মতো সময় নাই, ঠিক আছে। আর এদিকে তিশার তো কপাল খুলেই গেছে, এই কপাল আর কখনো বন্ধ হবে না। তো যাই হোক, তিশা যেহেতু আমাদের আজকে লিখছে এই যে তার নোংরামি আজকে আমাদেরকে দেখিয়েই ছাড়বে, আর কত লুকিয়ে রাখবে, তাই না? আজ তার থলের বিড়াল বেরিয়েই এসেছে। তো এই যে আমরা 20,000 দর্শক প্রতিদিন তিশাকে দেখি, আজকে আমার মনে হলো যে আমরা কতটা বেকার, আমরা যে কতটা ইউজলেস, আমরা যে একটা মানে কি বলবো, এটা আকাইমা। সেটা আসলে আজকে আমার মনে হলো যে তিশা প্রতিদিন যে ভিডিওগুলো দেখায় সেখান থেকে আমরা কি শিখি। আজকে তিশা আমাদের শিখালো যে তার মেয়ে তাবিয়ার মাথা থেকে উকুন একটা একটা করে বাঁচতেছে। শুধু তাই না, উকুন না, উকুনের সাথে ময়লাও বের করে আনতেছে এবং সেগুলো আমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছে। এটা দেখে আপনারা কি শিখলেন, আমি কি শিখলাম? হুম একটা জিনিসই আমি বুঝলাম যে আমাদের অনেক সময়, যার কারণে আমরা এসব বস্তা পচা জিনিস বসে বসে দেখে এদেরকে ভিউজ দিচ্ছি, টাকা দিচ্ছি। কিন্তু এই যে আমরা যে 20,000 দর্শক এদেরকে দেখি, তিশাকে দেখি, এটা কিন্তু আমার কথা না যে 20,000 দর্শক দেখে, এটা কিন্তু তিশার কথা। তিশা নিজেই বলছে যে এই বয়সে এসেও তিশাকে 20,000 মানুষ দেখে, এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা আসলেই একটা বিশাল ব্যাপার। তিশার ভিডিওতে দেখার কিছু নাই, শেখার কিছু নাই। তিশা ওই ঘরের কি কি কাজকর্ম করে, কি কি কথা বলে, কি কি নোংরামি করে, সেগুলো শেয়ার করে, সেগুলো আমরা দেখি। তারপরও বাপ্পি যেগুলো দেখায় সেগুলো একটু দেখার মতো হয়। তো সব দর্শকের মতো আমারও একই হাল। আমি একদম শেষ পর্যন্ত বসেছিলাম তিশার নোংরামি দেখার জন্য। শেষ পর্যন্ত নোংরামি, হ্যাঁ, দেখতে পেলাম। কি নোংরামি? সেটা হচ্ছে যে তাবিয়াকে প্লে গ্রুপে ভর্তি করাবে না, তাবিয়াকে ক্লাস 1-এ ভর্তি করাবে। তো একজন জিজ্ঞেস করতেছে, 1 কিন্তু অনেক কঠিন, 1 পারবে তো? এখন তিশা যেহেতু মূর্খ, তিশার ব্যাপারটা হচ্ছে, আর বাপ্পি তো মূর্খের মূর্খ, মানে ওর বউ তো পড়াশোনা না করে মূর্খ, আর বাপ্পি হচ্ছে পড়াশোনা করে মূর্খ। তো তিশার কথা হচ্ছে, ভাই আমার মেয়ে ক্লাস 1-এ পারুক আর না পারুক, 15 বছর বয়সে আমার মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দিতেই হবে। কারণ আমার বড় মেয়ে 15 বছরে দিছে, আমার ছেলে 15 বছরে দিবে, আমার ছোট মেয়েকেও দিতে হবে। এবার পারুক আর না পারুক। এখন কথা বলি যে সিমলেস যে মহিলা, এই সাবিনা, যে কতটা বেহায়া আর অসভ্য। সবাই মিলে ওর আজকের যে ভিডিওটা দিছে চ্যানেলে, সেটাকে রিপোর্ট মেরে আসেন দয়া করে।
আমরা তিশা আর মিমকে গালাগালি করি আর এই সাবিনাকে ছেড়ে দিই, ভাবি যে এ খুব ভালো, এ খুব ভালো, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে নিমকা শয়তান, বা বলতে পারেন ছুপা রুস্তম, বা বলতে পারেন আবর্জনা। এই বেহাইয়া নির্লজ্জ মহিলা আজকে একদম ভিডিও শেষের দিকে সে বলল কি যে উম, সে আসলে তার শরীর খারাপ। সবাইকে এইটা বলার জন্যই সে ঘুরায় পেঁচায় বিভিন্নভাবে বলার চেষ্টা করলো যে বৃষ্টি হচ্ছে 5টা থেকে, সে তারও আগে ঘুম থেকে উঠে, কাজের বুয়া আসে, নামাজের আজান কয়টায় দেয় দর্শক, তারও আগে সে উঠে, কারণ আমরা মুসলিম তো নামাজ কালাম পড়তে হয়। আমি এখন নামাজ কালাম পড়তে পারতেছি না কারণ আমার এখন শরীর খারাপ। বুঝতে পারছেন? মানে এর আগেও আপনারা খেয়াল করছেন যে রোজার সময় ও কিন্তু আহ উদ্দেশ্য করে করে ও রোজা রাখতে পারতেছে না কারণ ওর শরীর খারাপ। এটা দর্শকদেরকে জানানো কি খুব জরুরি? এটা কেন জানায় দর্শক? ও যে একটা নোংরা, ও যে একটা ছ্যাবলা, ও যে একটা অসভ্য, ও যে একটা নির্লজ্জ, এই প্রমাণ দেওয়ার জন্যই ও বারবার এটা করে। একটা মহিলা কতটা অসভ্য নোংরা হইলে এ হচ্ছে ইন্ডিয়ান কিছু ব্লগারদের ভিডিও দেখে এবং তাদেরকে ফলো করে। তারা কতটা স্মার্ট আর এই মহিলা কতটা আনস্মার্ট সেটা মনে হয় এই মহিলা নিজেও জানে না। মহিলা ভাবছে যে ওরা ওদের, যেমন আমি ইন্ডিয়ান ব্লগার কেন আমি বলবো যে শাহনাজ শিমুলও শেয়ার করে, কিন্তু শাহনাজ শিমুলের একটা উদ্দেশ্য থাকে, সে হয়তো কোনো প্রমোশনের জন্য বা দর্শকদেরকে জানানোর জন্য যে এই এই জিনিসগুলো এই এই হয় সেটা জানানোর জন্য সে হয়তো বলে। ওই মহিলা কি আমাদেরকে কোনো ভিডিওতে এসে বলে যে ও আমার তো আজকে শরীর খারাপ, আমি সেজন্য আজকে নামাজ পড়ি না? কিন্তু এই মহিলাটা এতটা নির্লজ্জ যে মহিলার শরীর খারাপ এটা মহিলা সবাইকে জানাইতে হবে, এবং সে খুব নামাজি। যে কতটা নামাজি সেটা আমরা খুব ভালো করেই জানি। তো এই মহিলার নোংরামি আসলে কখনো যাবে না। এই মহিলা হচ্ছে লুকায় চুপায় নোংরামিগুলি করে, বুঝতে পারছেন? ভদ্রতার একটা মুখোশ পরে থাকে সে। ওকে, এবার এই বদমাশটাকে ছাড়ি। বদমাশটাকে ছাড়ার পরে এবার আসে হচ্ছে বিল্লু। বিল্লু কিন্তু খুব ভালো করে যদি খেয়াল করেন ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন, বিল্লু কিন্তু জেনে বুঝে তার মাকে ছোট করে, তার ভাইদেরকে ছোট করে, তার ভাইয়ের বউকে ছোট করে, সবাইকে কিন্তু সে জেনে বুঝে তাদেরকে ছোট করে। যেমন আজকের ভিডিওটাতে সে আজকের ভিডিওটা আমি এই কারণেই বলতেছি, আমার আজকের ভিডিওটা হয়তো বা কালকে যাবে, মানে ধরেন 30 তারিখে যাবে, আজকে হচ্ছে 29 তারিখ, ঠিক আছে, যদিও রাত হয়ে গেছে। তো আম, সে বলল যে সেমাই, একটুখানি সেমাই দেখালো, অল্প একটু সেমাই আছে, লাচ্ছা সেমাই হবে। তো সে বলল যে তার বোনের জামাইয়ের জন্য, বোন আর বোনের জামাই আসছিল তাদের জন্য এই সেমাই রান্না করা হয়েছিল, এবং তার থেকে অল্প একটু সেমাই তার আর তার বউয়ের জন্য রাখা হয়েছে। বা তার বিভিন্ন কথাই সে বুঝে গেছে সে আসলে তার ভাই বোন মা কারো উপরেই সে কিন্তু হ্যাপি না। যদিও আমরা বলি যে সে তার বউকে অসম্মান করে আমাদের সামনে কথা বলে, কিন্তু তার কিছু কিছু কথায় মনে হয় যে তার বউয়ের সাথে আসলে খুব একটা ভালো আচরণ হয় না, বা তার মা করে না। এটাতে আসলে সে হয়তো তার মাকে সরাসরি বলতে পারে না, যেহেতু মা তাকে অসম্মান করতে পারে না, কিন্তু সে তার বউয়ের কষ্টটা বুঝে। তার মাকে, তার মা যে তার বোন যে কাজ করে না সেটা সে ভালো করে জানে। তার মা তার বোনকে নিয়ে কোনো প্রবলেম নাই, যে তার বোন দুপুর 2টায় ঘুম থেকে উঠে ঘরের কোনো কাজ বাজ করে না, শাশুড়িকে দিয়ে সব করায়। কিন্তু এত কিছু জানার পরেও কিন্তু তার মা নাহারকে অনেক বকাবকি করে, নাহারের সাথে অনেক খারাপ ব্যবহার করে, এমনকি শারমিনও করে। কিন্তু এরা দুজন আসলে মুখ বুজে সহ্য করে। কিন্তু এখন আসলে বিল্লাল আর মুখ বন্ধ করে থাকে না। যেহেতু বিল্লাল দেখছে যারে বাবু তো সুন্দর আলাদাভাবে তার বউ নিয়ে সুন্দরভাবে শ্বশুরবাড়ির সাথে সময় কাটাচ্ছে, তাহলে আমি কেন পিছনে পড়ে থাকবো? এটা বলে না, একই পরিবারে যদি দেখতে থাকে একজন অন্যায় করে যাচ্ছে, মা কিছু বলে না, মেনে নিচ্ছে, তখন কিন্তু আরেকজন এই একই জিনিস করতে থাকবে। এটাই হচ্ছে মানে গন্ডগোলের আসল কারণ। বুঝতে পারছেন? বিল্লুর বউ কিন্তু অনেক ভালো ছিল, যতদিন না এই বাবু বিয়ে করছে, যতদিন না শারমিন বিয়ে করছে।
শারমিন বিয়ে করেই হচ্ছে পরিবারটাকে বেশি লন্ডভন্ড করে দিচ্ছে। কারণ শারমিনের জামাই নিয়ে যেভাবে বাপের বাড়ি পড়ে থাকতো আর শাশুড়িকে দিয়ে যেভাবে কাজ করাইতো, এটা দেখার পরে মিমও বিগড়ায় গেছে। যে আরে, মিম তো দেখতেছে যে মিমের জামাই কোনো কাজই করে না, আকাইম্মা। সেখানে মিমকে সমস্ত ঘরের কাজকর্ম করতে হয়, এমনকি শ্বশুর বাড়ির লোকজন আসলেও খাওয়াইতে হয়। আবার ওইদিকে যখন আম, বিল্লু দেখলো যে বাবু বিয়ে করছে, বাবু সুন্দর আলাদাভাবে সংসার করতেছে, সেখানে বলার কিছু নাই, তার মা চিল্লাইলেও কোনো লাভ নাই। বাবু আলাদা হয়ে গেছে এবং বাবু বেশ ভালোভাবে সংসার করতেছে। আরেকটা জিনিস বিল্লু বলল, সেটা হচ্ছে যে বাবু নাকি বলছে, আমি ভিডিওটা আমি এটা মিস করে গেছি, যে বাবু বলছে তার ভাইকে, বড় ভাইকে, যে আপনি যেহেতু আমার বড় ভাই, তাই আপনাকে আসলে আমি ওইভাবে কিছু বলতে পারতেছি না, কিন্তু এটুকুই বলবো যে একজন মানুষ অন্য বাড়ির আহ মানে ভাবির কথা বলছে আর কি, যে অন্য বাড়ি থেকে আসছে, সে আমাদের কাছে একটু ভালো থাকার জন্যই আসছে, যেহেতু তার মায়ের আর্থিক অবস্থা ভালো না, তো সেই কারণে অবশ্যই ভালো থাকার জন্যই আসছে। তো তাকে ভালো রাখার দায়িত্ব তার হাজবেন্ডের। এটা কিন্তু সত্যি, বাবু এটা সুন্দর কথা বলছে। কিন্তু কথা হচ্ছে, বাবু এই কথা বলার পরেও বাবু একটা অসুস্থ ভাইকে এই উপদেশ দিচ্ছে, অথচ নিজে কিন্তু কোনো কাজ বাজ করে না, নিজে কিন্তু তার বউয়ের উপরে বসে বসে খাইতেছে। হ্যাঁ, যদিও বউয়ের বাসার সমস্ত কাজকর্ম করে দেয়, এটা সত্যি, শ্বশুর বাড়ির কাজকাম করে দেয়, এটা সত্যি। যে বুঝলাম তার মা ভালো না, কিন্তু মারও তো ভালো থাকার অধিকার আছে, তাই না? মা তো এতটা জীবন ধরে সন্তানদেরকে মানুষ করে সন্তানের সুখের দিকে তাকায় সে কিন্তু কাজ করে গেছে। তাহলে কি মারও ভালো থাকার অধিকার নাই? মারও ভালো থাকার অধিকার আছে, এটাও সন্তানদের বুঝতে হবে। তো এই যে আমাদের পৃথিবীতে যে কত ধরনের বিচিত্র মানুষ আছে, সেটা আপনার এই বিল্লুর কমেন্ট বক্সে গেলে বুঝতে পারবেন। কেউ লিখছে নাহারকে 15 দিনের জন্য বাপের বাড়িতে রেখে দাও, তাহলে নাহার সোজা হয়ে যাবে। আবার কেউ লিখতেছে যে শাশুড়ির সমস্ত কাজ করে দিতে, মানে তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এটা সেটা সব করে দিতে, তাহলে হচ্ছে গিয়ে তার শাশুড়ির মন পাবে এরকম, বা ও খুব নোংরা। হ্যাঁ, এরা আমার কাছে মনে হচ্ছে এরা মনে হয় শাশুড়ি না হলে কোনো ছেলের বউ এই ধরনের কথাবার্তা লিখবে না। প্রথম কথা হচ্ছে যে নাহার খুব সুন্দর একটা কথা বলছে, যে ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না এবং শাশুড়ি কখনো মা হতে পারে না। এটা কিন্তু কথাটা ঠিক, কোনোদিনও সম্ভব না এটা। কিন্তু এই যে নাহার আর এরা যে এই যে নাটকটা করতেছে, আলটিমেটলি ওরা কোনো না কোনো কারণে হয়তো বা আলাদা থাকবে, সেটারও কারণ আছে। কিন্তু এই যে নাটকগুলো করতেছে, এতে কিন্তু আসলে নাহারেরই সমস্যা হবে। যদি না নাহারের মাকে নিয়ে আসে, বা নাহারের বোন ভাগ্নি কেউ যদি এসে নাহারের সাথে থাকে, তাহলে হয়তো নাহারের অনেকখানি উপকার হবে। এছাড়া কিন্তু নাহার খুব বিপদে পড়বে, কারণ শাশুড়ি কিন্তু তার এই দুইটা নাতি নাতনিকে টেক কেয়ার করে, যদিও তাকে ডিউটিতে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু নাহারেরও বিপদ আছে। কিন্তু নাহারের যদি প্ল্যান থাকে যে আমার শাশুড়ি চলে গেলে আমার মা ইন করবে এবং আমার যে ভাগ্নি বোন আছে এরা ইন করবে, তাহলে হয়তো নাহার অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। আর এমনিও আছে যে শাশুড়ির সাথে যদি বনিবনা না হয়, তাহলে আলাদা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে ছেলেকে। আর এই ছেলে মানে অসুস্থ, তাকেও আসলে মায়ের ঋণের কথা ভুলে গেলে চলবে না। বাবু ভুলে যাবে, বাবু স্বাভাবিক, বাবু আকাইম্মা, বাবু কোনো কাজের না। বাবুকে এমন কাউকে ধরতে হবে যে কিনা বাবুকে বসা বসায় খাওয়ায়। তো সেরকম বাবু পেয়ে গেছে, বাবুর ব্যাপার আলাদা। কিন্তু এই বিল্লুর ক্ষেত্রে কিন্তু আলাদা। বিল্লু কিন্তু নিজে কষ্ট করতেছে, আর তার বউ কষ্ট করতেছে, দুজনে কিন্তু কষ্ট করতেছে। সো এই কষ্টের ফল নিশ্চয়ই একদিন ওরা ভালো কিছুই পাবে। আর বাবু আর মিমের কর্মফলও তারা পাবে, সবাই সবার কর্মফল পাবে। এখন যে জিনিসটা আসলে মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে তার শাশুড়ির থেকে আলাদা থাকা উচিত, কারণ শাশুড়ি যেহেতু বিরক্ত দেখাচ্ছে, তার বউ নোংরা এসে, তো তার শাশুড়িরও একা থেকে বোঝা উচিত যে কোনটা ভালো ছিল। হ্যাঁ, শাশুড়ি যদি ভাবে যে সে তার মেয়ের সংসারে ইন করবে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এবার যেটা বাপ্পিকে নিয়ে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে বাপ্পি তার মায়ের মৃত্যুর পর আমরা দেখতেছি তার অনেক টাকা হাতে। এই টাকার উৎসটা কোত্থেকে?
টাকার উৎসটা নিশ্চয়ই তার মায়ের কাছ থেকে সমস্ত টাকা পেয়েছে। নাহলে দেখেন না, মা মারা যাওয়ার কিছুদিনের মধ্যে সে গাড়ি কিনে ফেলছে, যেখানে আগে তার অভাব ছিল। মা মারা যাওয়ার পর সে গাড়ি কিনে ফেলছে। এখন মা মারা যাওয়ার পরে সে গাড়ি ভাড়া দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, মায়ের জিনিসপত্র সব ফেলে দিবে। শুধু এইটাই না, আরেকটা হচ্ছে গিয়ে যে এই যে দেখেন কোরবানির মাংস গরু কেনার জন্য অস্থির হয়ে গেছে। আগে তো মায়ের কাছ থেকে টাকা নিয়ে কোরবানি দিত, মানে মায়ের সমস্ত কিছু ওরা দখল করে ফেলছে। আর একটা জিনিস দেখেন যে এই যে বাপ্পি ইদানিং বলে যে আগে কিন্তু মা যখন ছিল কোনোদিনও কিন্তু বাগানে যাইতো না, এখন সে বলে বাগানের থেকে জিনিসপত্র নিয়ে খাওয়ার মজাই আলাদা। সে বাগানে যে কালকে অনেকগুলো লেবু ছিল। আর ফাতেহার কথা বলি, ফাতেহা কিন্তু আগে থেকেই সেটা করতো, কিন্তু বাপ্পি মনে হচ্ছে অতি উৎসাহী, কারণ মা মারা যাওয়াতে সে একসাথে একদম রাজত্ব পেয়ে গেছে। সে যেটা কল্পনাও করে নাই কোনোদিন। তার যে যোগ্যতা, মানে বাপ্পির যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে বাপ্পি কোনোদিন এই রাজত্ব করতে পারতো না, যেটা কিনা তার বাবা করে দিয়ে গেছে তাকে। তা আসলে কিছু মানুষ কপাল নিয়ে আসে, যেমন বাপ্পির মতো আকাইম্মা লোক বাবা মার কষ্টের ফলে আজকে সে রাজত্ব পেয়ে গেছে কিছু না করেও। আবার ওদিকে ঘুটে কুড়ানি তিশা, তার এমনই কপাল যে আজকে সে কাজের বুয়া থেকে আজকে তার বাসায় হাজার হাজার মানুষ কাজ করে। এক পাখিকেই দেখেন না, তাদের ভিডিও করার জন্য পাখি ব্যতিব্যস্ত বাপ্পির পিছন 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 ঘুরে। আবার অন্যদিকে বাসায় পারুল খালা সকালবেলা মানে সে তো ঘুমায় রাজরানীর মতো, ঘুম থেকে উঠে দেখে পারুল খালা সকালের নাস্তার ব্যবস্থা করে ফেলছে, কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে পারুল খালা। আর সে করার মধ্যে কি করতেছে, সে বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে আম টোকায়, এটা করে, ভর্তা করে, বিভিন্ন ধরনের ফানি অ্যাক্টিং করে। হ্যাঁ, সেগুলো করেও তার কিন্তু ইনকাম হচ্ছে বেশি। যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সে টাকা ইনকাম করতেছে ফ্যামিলির জন্য। আবার ওইদিকে ফাতেহাকে দেখলাম যে ফাতেহা বাড়ি থেকে যে জামা কাপড়গুলো গিফট পাইছে সেগুলো সে সবাইকে দেখাতে বসছে। একটা জিনিস আমার কাছে মনে হলো যে ফাতেহার পছন্দ খুব খারাপ, মানে ফাতেহা নিজের জন্য যে জামাটা পছন্দ করছে খুবই জঘন্য। হ্যাঁ, খুবই জঘন্য। এটার দাম এখন যতই হোক না কেন, আমার কাছে জামাটা ভালো লাগে নাই। কিন্তু আবার দেখলাম ফাতেহা বাংলাদেশ থেকে কিছু জামা নিয়ে আসছে, যেগুলো সে বিক্রি করবে, ব্যবসার উদ্দেশ্যে যে নিয়ে আসছে সেগুলো কিন্তু ভালো।